আমার খুব ভুল হয়ে গেছে মতি। শাহেনশার সামনে আমার রাগ দেখানো উচিত হয়নি। এখন যদি উনি প্রতিশোধ নেওয়ার জন্য পিতাকে সবকিছু বলে দেন। রাজা ভারমল, আমি আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই, কিন্তু একজন শাহেনশাহ হয়ে নয়, বরং একজন জামাই হয়ে। মা আর পিতার মনে হয় যে আমি এখানে খুব সুখে আছি, কিন্তু শাহেনশাহ ওনাদের বলে দেবেন যে আমাদের সম্পর্ক কেমন। উনি বলে দেবেন যে এই বিয়ের কোনো মূল্য নেই। এটা কি বলছেন আপনি? আপনি ঠিকই শুনেছেন। আমি সেটাই বলছি যে আপনার মেয়ে আপনার থেকে লুকিয়েছেন, কিন্তু ওনার হৃদয়ে। ভালো হতো যদি ভোজন বানানোর কথাটাই না উঠতো। যা ঘটলো সেগুলো তোমার পিতা এবং মায়ের আমের ফিরে যাওয়ার পরেই ঘটতে পারতো। আমি কি করবো মতে? মাকে আমি এখন কি বলবো? যোধা, জামাই এসেছিলেন তোমার পিতার কাছে। কাল যখন তুমি বললে তোমাদের দুজনের সুসম্পর্ক আছে, তখন আমার বিশ্বাস হয়নি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কেন উনি এটা করলেন। আমাকে তুমি বিশ্বাস করো মা। আরে এরকম করে কি কেউ কাঁদে? জামাই নিশ্চয়ই তোমার চোখের জল দেখে নিয়েছিলেন, সেই জন্যই উনি তোমার পিতাকে বলেছেন যে আমরা যেন কিছুদিন থেকে যাই। তাতে তোমার মনও ভালো থাকবে আর এই চোখের জলও পড়বে না। তার মানে পিতাকে উনি কিছুই বলেননি, উপরন্তু ওনাদের এখানে থাকতে বলেছেন। কিন্তু ওনার উদ্দেশ্য কি আমি সেটা জানি। আমার মা আর পিতাকে উনি ঢাল বানাতে চান আমার বিরুদ্ধে লড়াই করার জন্য। আবার কি ভাবছো? কিচ্ছু না মা। তোমার জন্য তো ভাবনা আমার হচ্ছিল যে আমার মেয়েটা কি অবস্থায় আছে। এখন এখানে এসে আমি নিশ্চিন্ত হয়েছি। ভাগ্য যা করেছে যোধা ভালোর জন্যই করেছে। শাহেনশাহকে যেরকম খারাপ ভেবেছিলাম ততটা খারাপ উনি নন। এখন কান্নাকাটি বন্ধ করো। তোমার পিতা ওনার কথা মেনে নিয়েছেন, আমরা কিছুদিনের জন্য এখানে থাকবো। কেউ জানুক বা না জানুক, আপনি তো ভালো করেই জানেন শাহেনশাহ জেনে বুঝে আমার মা আর পিতাকে এখানে থাকতে বলেছেন। উনি আমার আপনজনদের সামনে আমার অসহায়তার সুযোগ নিতে চান। সকলের সামনে আমার হাসি মুখ দেখিয়ে আড়ালে আমাকে আরো কাঁদাতে চাইছেন। আপনি এমন কেন হতে দিচ্ছেন? কেন বলুন? তুমি হাসছো? হাসবো না তাহলে আর কি করব? আমার মনে হচ্ছে যে ও আগ্রায় বেশি দিন টিকতে পারবে না। কিন্তু আজ যা হয়েছে তারপরে তো আমি ওকে যেতেই দেব না। আজকের পর থেকে কয়েকদিন আমি তোমার কক্ষে আসবো না। সোজাসুজি শাস্তি দিয়ে সমস্যাটা মিটিয়ে নিচ্ছেন না কেন আপনি? প্রতিশোধ এমন এক জিনিস যা খুব ধীরে ধীরে নিতে হয়। শাস্তি তো ও নিশ্চয়ই পাবে, আর আমি ওকে অনেক কষ্ট দেব।
কিন্তু তা সত্ত্বেও ওকে ওর পিতার সামনে হাসি মুখে থাকতে হবে। এবার আমি বুঝতে পারছি যে এখন কেন আপনি দাবা খেলায় আনন্দ পান না। মানুষের সাথে খেলে যদি এই রকম আনন্দ পাওয়া যায়, কেউ কি আর ঘুঁটি নিয়ে কখনো খেলবে? এটা আপনি কি করছেন? অভ্যেস করে নিচ্ছি। অভ্যেস? তোমাকে একটা গল্প বলতে চাই আমি। এক রাজাকে ছোট থেকেই বিষ খাওয়ানো হতো, তাই আস্তে আস্তে তার শরীর বিষে অভ্যস্ত হয়ে যায়। আর তারপর আস্তে আস্তে এমন হয় যে তার শরীরে কোনো রকম বিষের প্রতিক্রিয়াই হতো না। আমিও ঠিক সেই অভ্যেসই রপ্ত করছি। মনে হচ্ছে মহামাঙ্গার ভয়টা সঠিক ছিল। যোধা হয়তো সেই জিনিসটা কাটতে পারে যেটা আপনার কাছে নেই, আপনার হৃদয়। কি বলতে চাইছো তুমি? ও আপনাকে কেবল ঘৃণা করে, আর আপনি ওর অবজ্ঞাকে নিজের অভ্যাসে পরিণত করছেন। খুব ভালো। আপনি কি সেই জালাল যে কখনো তরোয়ালের সাহায্যে নিজের ভাগ্য রচনায় বিশ্বাস করতেন? আপনি অসংখ্য বীরের বীরত্বকে মাটিতে মিশিয়ে দিয়েছেন, কিন্তু মানতে হবে যোধাকে, ও আপনাকে পরাজিত করেই দিল। যোধা আমাকে পরাজিত করতে পারবে না, কোনোদিনও না। মতি, আজ কৃষ্ণের পুজো করেও আমার মন শান্ত হচ্ছে না। আমি শুধু এটা ভেবে ভয় পাচ্ছি যে আগামী কয়েকদিনে শাহেনশাহ কি করতে চলেছেন। সত্যি উনি খুব খারাপ। আমার মাতা পিতাকে ঢাল বানিয়ে উনি আমাকে আঘাত করতে চান, আর আমাকেও হাসি মুখে সবকিছু সহ্য করতে হবে। আমার সঙ্গে ওনার যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমার মা আর পিতাকে মাঝখানে রেখে উনি ওনার ধূর্ততার পরিচয় দিয়েছেন। ওনার কাছে ওনার অহংকার আর ওনার জেদই সবকিছু। মাতা পিতার মনের অবস্থা বোঝার ক্ষমতা ওনার নেই। মতি, আমায় পুজোর থালাটা দাও। কিন্তু আমিও সহজে হার মানব না। একটু ঝাল হয়েছে বলে খাবার খেতে পারলেন না, তাহলে আমাকে রান্না করতে বললেন কেন? আমিরের ঝাল সহ্য করতে পারলেন না, আর আমি তো আমিরের মেয়ে। মতি, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে? আপনি কারুর আড়ালে চুপি চুপি তার কথা শোনা, এটাই কি শাহেনশাহ সংস্কার? আর কারো আড়ালে তার সম্পর্কে নিন্দা করার শিক্ষাই কি আপনি পেয়েছেন? এই কথাটা তো আমার আর মতির মধ্যে হচ্ছিল। সেই কথা শোনার আপনার কোনো অধিকার নেই। আমার ব্যাপারে সব কথা শোনার অধিকার আমার রয়েছে। আমার জীবন নিয়ে আপনি খেলা শুরু করেছেন, এর মধ্যে আমার মাতা পিতাকেও সামিল করলেন, আর তারপর আপনি চাইছেন যে আমার মনের কষ্ট, মনের দুঃখ কাউকে বলবো না। এটাই বলতে এসেছিলাম আমি আপনাকে, যে আমি আপনাকে এত কষ্ট দেব তা আপনি কাউকে বলতেও পারবেন না। আপনি আমাকে ভয় পান না, তাই না? এবার আপনি আমাকে ভয় পাবেন। আমি ইচ্ছে করি আপনার পরিবারকে এখানে থাকতে বলেছি, যাতে এই ভয়টা আপনি সব সময় পান। যে এবার কি হবে আমি
হঠাৎ আমি কি করব? আপনি আমাকে ওই খাবার খাইয়ে খুবই অপমান করেছেন, এর প্রতিশোধ আমি নেব, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনি এটা ভালো করেই জানেন যে এই শাহেনশাহ কারোর উপরে তার প্রতিশোধ ঠিক কিভাবে নেয়। আপনি আমাকে ওই খাবার খাইয়ে খুবই অপমান করেছেন, এর প্রতিশোধ আমি নেব। আর আপনি এটা ভালো করেই জানেন যে এই শাহেনশাহ কারোর উপরে তার প্রতিশোধ ঠিক কিভাবে নেয়। বা আদব, বা মুলাইজা, होशियार, शहनशाह हिंद, मां बदौलत, बादशाह জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। আপনার নীরবতাই বলে দিচ্ছে যে সব সময়ের মতো আজও আপনি আপনার নতুন বেগমের কাছ থেকে অনেক কিছু শুনে আসছেন। আর আমি এটাও জানি যে আপনি নতুন বেগমকে জবাবও দেবেন। আপনি এমনি নিশ্চয়ই থাকতে বলেননি ওর পরিবারকে। ঠিক এই কারণে তুমি আমার এত কাছের রোকেয়া। আমি যখন মনে মনে কিছু ভাবি তা তুমি ঠিক বুঝতে পেরে যাও। জালাল, আপনার মনে হচ্ছে না আপনি আপনার নতুন বেগমকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন? ও তো এতটাও গুরুত্বপূর্ণ নয় যে ওর জন্য পুরো সন্ধেটাই নষ্ট হয়ে যায়। স্নান করার পর একদম দাবা খেলা হয়ে যাক। আরে হ্যাঁ, খেলার প্রসঙ্গে একটা ভাবনা মাথায় এসেছে। এমন একটা ভাবনা যেটা আপনার নতুন বেগমকে নিয়ে। মনে হচ্ছে আমার এই খেলাটা তোমারও খুব পছন্দ হয়েছে। কেন নয়, অনেকদিন এরকম মজার খেলা খেলিনি আমি। আর তাছাড়া আপনার জিনিসের ওপর তো আমারও অধিকার আছে। তাহলে কি ভেবেছো তুমি? খেলবো বলে ভাবছি। ভেবেছি যে কাল আমি বেগম যোধার সাথে একদান দাবা খেলবো, সেটাও আবার ভরা সভায়। অসাধারণ। খেলবে তুমি আর পরাজয় হবে ওর। সবার সামনে ওর অহংকার, ওর গর্ব ভেঙে চূর্ণ করে দেবে। কিন্তু এই কাজের বদলে আমার কিন্তু পুরস্কার চাই। এমন পুরস্কার যা আমার সাহস আরো বাড়িয়ে তুলবে। বলুন, দিতে পারবেন? তুমি কিছু চাইবে আর সেটা আমি তোমাকে দেব না। বলো কি চাই তোমার? আপনার কথা। আপনাকে কথা দিতে হবে যে আমি যখন যা চাইব আপনি আমায় সেটাই দেবেন। দেব। রোকেয়া বেগম কাল দরবারে সবার সামনে এই প্রতিশ্রুতি স্বীকৃত হবে। কিন্তু একটা কথা তুমি অবশ্যই মনে রাখবে, তোমাকে ওর অহংকার চূর্ণ করতে হবে, ওকে পরাজিত করতেই হবে। নতুন বেগমের কিস্তিমাত তখনই নিশ্চিত হয়ে গেছে যখন এই খেলার জন্য আপনি আমাকে বেছেছেন। আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। ক্ষমা এই কারণেই চাইলাম না, কারণ ভুলটা আমার নয়, আপনি আমায় দেখেননি। আর যদি আপনার মনে হয় আপনার হার মাটি থেকে তুলে আপনাকে দিলাম বলে আমি আপনার দাসী হয়ে গেলাম, তাহলে আপনি ভুল করছেন।
এবার খেলায় জমবে মজা। যখন হিন্দুস্তানের শেহেনশার বুদ্ধিও আমাকে কবজা করতে পারছে না, তখন এই কোমল পাপড়ি কতক্ষণ টিকে থাকবে? এটা হলো কিস্তি আর এটা হলো মাত। ওকে আমি কিছুতেই ভুলতে পারছি না। যখন কাছে এলে তখন আমায় ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? আরে কি করছো তুমি? কেউ দেখে নেবে তো। আমি তো আম্মিজানের কাছে একটু দরকারে যাচ্ছিলাম। ভাবনা থেকে যেখানে যেতে দিই না, সেখানে বাস্তবে কি করে যেতে দিই? ধরো ধরো ধরে রহিম, আমি তো হাঁপিয়ে যাচ্ছি। ধরো আমায়। কে কে ওখানে? কেউ না। আরে কেউ নার নাম কি? আব্দুল রহিম খানে খানা মুগলিয়া সুলতানা। ও, তার মানে তুমি মুঘল সাম্রাজ্যের খানে খানা। এখনই তো তুমি বললে যে তুমি কেউ নও। রহিম, রহিম কোথায় তুমি? রহিম, আমি জান। আদাব যোধা বেগম। নমস্কার। খুব মিষ্টি ছেলে আপনার। ধন্যবাদ। ক্ষমা চাইছি আপনার কাছে। আপনার অনুমতি ছাড়াই ও আপনার কক্ষে প্রবেশ করেছে। ছোটরা তো ভগবানের অংশ, যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু আপনি মুঘল সাম্রাজ্যের বেগম, এভাবে যে কেউ আপনার কক্ষে প্রবেশ করতে পারে না। রহিম, ক্ষমা চাও। আমি কেন ক্ষমা চাইব? যদি উনি বেগম হন তাহলে আমিও শেহেনশার ছেলে। আপনি? হ্যাঁ, আমি রহিমের আম্মি শেহেনশার বেগম সালিমা সুলতান। আপনি আমার থেকে বড়, তাই আমার প্রণাম গ্রহণ করুন। আমি জান, গল্প করা বন্ধ করো আর আমাকে ধরে দেখাও, না হলে কিন্তু আমি খাবার খাবো না। যোধা বেগম, আপনার সঙ্গে আবার দেখা হবে। খোদা হাফেজ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। এরা কারা? এরা বলছে যে এরা যাযাবর, কিন্তু এদের আচরণ বিশ্বাসঘাতকের মতো। এদের বিশ্বাসঘাতক মনে হওয়ার কারণ? এই দেখুন, এ তো হিন্দু রাজাদের পতাকা। যদি এরা যাযাবর হতো এই পতাকার সঙ্গে নিয়ে ঘুরতো না।